তাশফিক ভাই তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছে মীরা আপু। মীরা তড়াক করে চোখ তুলে তাকালো তারমিনের দিকে। চোখে মুখে বিশাল বিস্ময় দেখা যাচ্ছে। আচ্ছা, এই লোক রাজি হলো কি করে? না মানে, এই লোক তো মীরাকে দেখতেই পারে না, তাহলে কিভাবে বিয়ের জন্য রাজি হলো? নিজের ইচ্ছে রাজি হয়েছে নাকি তার উপর দয়া দেখাচ্ছে? দয়া হলে তার দয়ার প্রয়োজন নেই। বিয়ে ভেঙেছে তো কি হয়েছে, কোনো পাপ তো হয়নি। আল্লাহ উত্তম পরিকল্পনা করে, তাই হয়তো এমন হয়েছে। মীরা থমথমে কণ্ঠে বলল, কি সব বলছিস তুই? ভাই রাজি হয়েছে, মা বলেছে ভাই তোকে বিয়ে করবে, তুই আমার ভাবি হবি মীরা আপু। মীরা চমকালো। আজ বিয়ে ছিল মীরার, কিন্তু সে কখনো ভাবেনি এভাবে তার বিয়েটা ভেঙে যাবে। বিয়ের আসর থেকে ছেলেপক্ষ এইভাবে চলে যাবে। মীরা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে এবং তা শুকিয়েও গেছে। সবকিছু তো ঠিক ছিল, তবে এমন কেন হলো? আচ্ছা, বাবা মায়ের কারণে কেন তার এত কিছু ফেস করতে হচ্ছে? না, শুধু বাবার কারণে আজ এমন হলো। মীরার বাবা ও মায়ের ডিভোর্স হয়েছে আজ 17 বছর। মীরার যখন 1 বছর বয়স তখন তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ হলো মীরার বাবা পরকীয়ায় লিপ্ত ছিল। বার কয়েক মীরার মা তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু মীরার বাবা বারবার মীরার মায়ের বিশ্বাস ভেঙেছে। শেষবার তো মীরার বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। সেদিন মীরার মা মীরাকে নিয়ে চলে আসে তার মায়ের বাড়ি। তারপর গিয়ে ডিভোর্স হয়। সেই থেকে তাদের নতুন জীবন শুরু হয়। মীরা ছোট থেকে দেখেছে মা তাকে খুব কষ্ট করে বড় করেছে। নিজে না খেয়ে নিজে না পড়ে মীরা সকল চাওয়া পূরণ করেছে। মীরা দেখেছে কিভাবে তার মা এই সমাজে যুদ্ধ করে টিকে গেছে, কারণ এই সমাজে খুব ভয়ঙ্কর। সিঙ্গেল মাদার বা ডিভোর্সীদের জন্য তো আরো ভয়ঙ্কর। প্রতিনিয়ত মীরা দেখেছে তার মা কত কষ্ট করে নিজেকে ধরে রেখেছে, তাকে মানুষের মতো মানুষ করেছে। মীরার মা একটা সরকারি স্কুলে শিক্ষকতা করেন এবং নতুন চাকরির ফলে বছর 3 হলো এই জায়গায় এসেছেন। ইকরার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবেই। ছেলে এবং ছেলের বাবা মা জানতো যে ইকরার বাবা মা সেপারেটেড, এবং বলাও হয় যেন এই বিষয়ে আর কেউ ওকে কিছু না জানানো হয়। সব ঠিক করে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়, কিন্তু কেউ জানতো না বিয়ের দিন এভাবে বিয়ে ভেঙে যাবে। বিয়ে শুরু আগেই যেন ছেলের দাদি জেগে বসে যে এই মেয়েকে নাতবো করানোই যাবে না। আর যাই হোক, যার মা সংসার করতে পারেনি সে মেয়েও পারবে না, এবং সংসারে অশান্তি হবে। ছেলের দাদুর মুখে এই কথা শুনে মীরার মা এক থমকে যান যেন। কি করে জানলেন তিনি এই বিষয়? বিয়েতে শুধু কাছের কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তবে কি সেই কাছের কিছু মানুষ এমন কাজ করলো? বহু চেষ্টা করেছেন মীরার মা, কিন্তু শেষমেশ সবকিছুই শেষ হয়ে গেল। মীরার মা খালারা 3 ভাই বোন। মীরার মা ছোট, মীরার মামা প্রথমে, তারপর তার মামনি। শুধু বলতে গেলে ইকরার পৃথিবী জুড়ে ছিল তার মা, মামনি ও নানু। অবশ্য নানু গত হয়েছেন যার কয়েক বছর হলো। এখন শুধু মা ও মেয়ের সংসার। তাই তো মীরার মা চেয়েছেন মেয়েকে কারো হাতে তুলে দিতে। বলা তো যায় না কখন কার মৃত্যু ঘটে। আর যাই হোক, তিনি মেয়েকে এই সমাজে একা রেখে যেতে চান না। মীরার ভাবনার মাঝে তার কাঁধে কেউ হাত রাখে। মীরা পেছনে ফিরে তাকায়, মায়ের চোখের পানি মুছে দেয়। নূপুর বেগম মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মা, শেষ একটা জিনিস চাইবো তোর কাছে। মা, তাশফিকের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যা। মীরা মায়ের দিকে তাকায়। মায়ের হাত সরিয়ে দেয়, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে ওঠে, মা, মীরা আম্মু, তোমাকে আমি জোর করব না, তবে যদি সম্ভব হয়। মা একবার তো রাজি হয়েছিলাম, তাও। শেষবার একবার মায়ের কথা রেখে দেখো। মীরা মায়ের চোখের জল মুছে দেয়, বলে, তোমার কথা রাখতেই তো আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার জন্য তোমার মুখে হাসি ফুটাতে রাজি হয়েছিলাম, কিন্তু কি হলো? আমি তো মা, আমার চিন্তা হয় তোর জন্য। আমি ছাড়া আর কে আছে তোর বল? আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে তোর? তোর কথা চিন্তা করেই তো সব করেছিলাম। মা, তোমার কিচ্ছু হবে না। তুমি কেন সবসময় উল্টাপাল্টা কথা বলো? আর মা মাত্র একটা বিয়ে ভাঙলো, আর এখন তুমি। তবে বেশ, আমি আর কিছু বলবো না, তোমাকে জোর করব না, কিন্তু চাইলে একবার ভেবে দেখতে পারো। মীরা কিচ্ছু বলে না, চুপ থাকে। কি বলবে সে? কি বলা উচিত তার? তাশফিক মীরার খালাতো ভাই, বেশ স্ট্রিক্ট একজন মানুষ। সে যেমন শান্ত, গম্ভীর, ডিসিপ্লিন মেনটেন করে, ঠিক মীরা তার উল্টো। মীরা চঞ্চল, উড়নচণ্ডী, খোলা আকাশে উড়ে বেড়ানো এক পাখি।
এটা ঠিক যে মীরার তাশফিকের জন্য অনুভূতি আছে, যা কখনো প্রকাশ করা হয়নি। বলতে গেলে প্রকাশ করার সুযোগই হয়নি। আর যাই হোক, প্রকাশ করার মতো সাহস মীরার হয়নি। তাই তো নিজের অনুভূতি দমিয়ে রেখে মায়ের কথা মতো অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়েছিল। তবে যদি ভাগ্যের লিখন তাই হয়, তবে মীরা না রাজি। নূপুর বেগম মেয়ের দিকে তাকিয়ে নিচ থেকেই নিঃশ্বাস ফেলে। এক পা আগে বাড়াতেই শুনতে পান, আমি রাজি মা। নূপুর বেগম মেয়ের কপালে চুমু খেলেন, দ্রুত পায়ে ঘর থেকে বের হন। সাইমা বেগমের দিকে এগিয়ে গেলেন। মীরাকে বসার ঘরে নিয়ে আসা হলো। তুমি বুঝতে পারছো না কেন আম্মু? আমি মীরাকে বিয়ে করতে পারবো না, এটা সম্ভব না আম্মু, একটু বোঝার চেষ্টা করো। সাইমা বেগম ভ্রু কুঁচকে ফেলেন, তাশফিকের দিকে এগিয়ে বলেন, কেন? কি সমস্যা? কেন তুমি এমন করছো? তুমি ভালো করেই জানো এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। যদি বলি এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? আম্মু, তোমার কি মনে হয় বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলেই হয়ে যায়? কিছু কিছু সময় হুট করেই সিদ্ধান্ত নিতে হয়। তবে বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলে হয় না। মীরা ভালো মেয়ে তাসফিক, আর তুমি তো বুঝতেই পারছো মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে। আম্মু, ভালো খারাপের পাশাপাশি পুরো একটা জীবন কাটানোর কথা এখানে। তো সমস্যা কোথায়? আমি মীরার সম্পর্কে আমার বোনের মতো, আর তাকে আমি সবসময় বোনের চোখে দেখেছি। এর মধ্যেই বিয়ের সিদ্ধান্ত, এটা হয় না। আর সবচেয়ে বড় কথা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমি তার মাকে কথা দিয়েছি, দেখবি তোর জীবনের বেস্ট ডিসিশন হবে এটা। এতদিন যাকে বোনের চোখে দেখেছি তাকে এখন কিভাবে বিয়ে করব? কিভাবে বউয়ের চোখে দেখব? কেন? 3 কবুল করে বিয়ে করবে, চোখ দিয়ে দেখবে? তুমি কি অন্ধ নাকি যে বউকে দেখতে পারবে না? আর এত কিছু না ভেবে বিয়েটা করে নাও, দেখবে সময় সময়ে বউকে বউয়ের চোখে দেখতে পারবে। তাশফিক ভ্রু কুঁচকে ফেলে। মা তার সাথে ভালোই মস্করা করছে। থমথমে কণ্ঠে বলে, যদি বলি আমি পারবো না? আমি জানি আমার ছেলে আমার সম্মান রক্ষা করবে। সাইমা বেগম তাশফিককে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেলেন। আজ তার মন একদিক দিয়ে খুশি হলেও অন্য দিক দিয়ে খারাপ। মীরার সাথে তাশফিকের বিয়ে হবে, এটাই তো তিনি চাইতেন, তবে এমন ভাবে নয়। আর এই বিষয়ে ছেলের সাথেও কথা বলার সুযোগ আছে। পরিস্থিতি কোনোটাই হয়নি। তাই তো আজ যেহেতু সব আছে, সেহেতু সুযোগ বুঝে কোপ মেরেছেন। তবে মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে। কত কিছুই না সহ্য করতে হচ্ছে বাচ্চা মেয়েটাকে। বসার ঘরে লাল বেনারসি লেপ্টে আছে এক তরুণীর গায়ে। মুখ শুকিয়ে আছে, চোখের নিচে কাজল লেপ্টে আছে। দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কবুল বলতে বললে মনে হচ্ছে মুখ দিয়ে কথা বের হবে না। তারই উল্টো পাশে বসে আছে বটল গ্রিন রঙের পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। তবে সুপুরুষ বললেই ভালো। সরু চোখ, খাড়া নাক, শক্তপোক্ত বহু, লম্বা খোঁচা খোঁচা দাড়ি, সব দিক দিয়ে যেন পারফেক্ট। তবে মুখে গাম্ভীর্যের ভাব স্পষ্ট দেখেই মনে হচ্ছে একদম একরোগা মানুষ, এবং তার চোখ দিয়ে যেন সবকিছু লন্ডভন্ড করে দিবে। একদম চুপচাপ স্বভাবের। কাজে বিয়ে পড়ানো শুরু করে। বরকনে দুজনেই কবুল বলার মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হয়। গাড়ি চলছে আপন গতিতে। মীরা বাইরে তাকিয়ে আছে। আসলেই জীবনের পথ কখন পরিবর্তন হয় কেউ জানে না। কোথায় মীরার যাওয়ার কথা ছিল আর কোথায় যাচ্ছে। আসলেই জীবন বড্ড অদ্ভুত। মীরার ভাবনার মাঝেই শুনতে পায়, শোন মীরা, আজ থেকে সব কিছু নতুনভাবে শুরু করবি। এতক্ষণ যা হয়েছে সব কিছু ভুলে যাবি। নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিবি। নিজেকে সময় দিবে, তাশফিককে সময় দিবি, এবং নিজেদের সম্পর্ককে সময় দিবি। জি মামুনি। এত চুপচাপ হয়ে গেলি কেন তুই? আমার মেয়েটা চঞ্চল, যার ঠোঁটের আগায় কথা এসে সেজে থাকে। তবে আজ আমার মেয়ের এই দশা কেন? কিছু না মামুনি। কিছু না হলেই ভালো। মনে রাখবি তোর মামুনি আছে তোর পাশে। মামুনি অলওয়েজ লাভস ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি। আজ মীরার কেমন যেন লাগছে। বারবার মায়ের কথা মনে হচ্ছে। এত বছরে এই প্রথম মায়ের কাছ থেকে দূরে থাকবে সে। ভাবতেই কান্না পাচ্ছে মীরার। বিদায় বেলায় কান্নার ফলে চোখ জ্বলছে। মীরা সাইমা বেগমকে দুহাতে জড়িয়ে ধরে, দু চোখ বন্ধ করে নেয়। কখন যে ঘুমিয়ে গেল টেরি পেল না। মীরামা, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে এক পলক বাড়ির দিকে তাকালো মীরা। মনের মধ্যে ভালো লাগা কাজ করলেও ভয় করছে খুব। সে কি পারবে সুন্দরভাবে সবকিছু সামলে নিতে, সবকিছু আগলে নিতে, নতুন সম্পর্ককে সুন্দর রূপে রূপান্তরিত করতে?
পরক্ষণে ভাবলো, না মীরা, তোকে পারতেই হবে, তুই পারবি। কোথায় হারিয়ে গেলি মীরা? কোথাও না মামুনি। চল ভেতরে। বাড়ির ভেতর প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি খেলে গেল মনের মাঝে। এ যেন এক মিশ্র অনুভূতি, ভয়, সংকোচ, লজ্জা সবকিছু যেন মিলিত হয়ে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। এমন অনুভূতির সাথে তো আগে পরিচিত হয়নি। তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছে বলেই নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে? বাড়ির ভেতর প্রবেশ করতে সায়মা বেগম বললেন, তারমিন, যাও তাড়াতাড়ি মীরাকে তাসফিকের রুমে দিয়ে আসো। রুমে এসে ফ্রেশ করিয়ে মীরাকে খয়েরি রঙের পার মিশ্রিত কালো রঙের একটি শাড়ি পরিয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিল। টানা টানা চোখে কাজল যেন আরো মায়াবী লাগছে। আজ তো তোকে দেখে তাশফিক ভাই একদম শেষ হয়ে যাবে রে মীরা আপু। ওপ সরি ভাবি যান। কথাটা বলে চোখ টিপ্পনি কাটলো তারমিন। ইস কি লজ্জা! লজ্জায় যেন চোখ তুলে তাকাতেই পারছে না মীরা। গালের দুপাশে লাল আভা ছড়িয়ে পড়ে। রুমে প্রবেশ করলো তাশফিক। দুজনের চোখাচোখি হলো। মীরা তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল তাশফিক। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোজা মীরার কাছে সে থমথমে কণ্ঠে বল, দেখো, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাইনি, তাও পরিস্থিতির জন্য বিয়ে করতে হলো। তাই আমাদের উচিত হবে নিজেদের একটু সময় দেয়া, নিজেদের একটু গুছিয়ে নেওয়ার জন্য স্পেস নেয়া। আশা রাখছি তুমি নিজেকে ও আমাকে সময় দিবে। আর বিয়ে যেহেতু হুট করেই হয়েছে, তবে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মীরা। জি ঠিক আছে। আমি রাতের খাবার টেবিলে বসে আছে মীরার মা, মামা, মামি ও মামাতো বোন তুষি। নূপুর বেগম খাবার খেতে খেতে বললেন, আমি জানি রিমা, আমার উপর রাগ তুমি, তাই বলে এভাবে এমন কাজ করা ঠিক হয়নি তোমার। মীরার মামি বিস্ময় নিয়ে চোখ তুলে তাকায়, আমতা আমতা করে। নূপুর বেগম বলেন, তুমি তোমার ভাতিজার জন্য মীরার কথা বলেছিলে এবং আমি না করে দেওয়াতে তুমি এমন করলে, তাই না? তোমার নেশাখোর অকর্মা ভাইপোকে না বলার এই প্রতিশোধ তুমি নিলে, তাই তো? তবে বলো তো, তোমার মেয়ের যদি এমন বিয়ের আসর থেকে বিয়ে ভেঙেছে তো তখন তোমার কেমন লাগতো? তুমি কি তা মেনে নিতে পারতে? আজ আল্লাহ সহায় ছিল বলে আমার মীরার এক গতি হলো, না হলে ভেবে দেখেছো কত কিছুর সম্মুখীন হতে হতো আমার মেয়ের? মীরার মামা এতক্ষণ বোনের কথা শুনে অবাক হলেন। তার বউ এমন কাজ করবে তা তিনি কখনো কল্পনাও করেনি। কিভাবে পারলো এমন কাজ করতে? তিনি নিজের বউয়ের দিকে চোখ গরম করে তাকান। রুট কণ্ঠে বলেন, আমি কি শুনছি তুষির মা? তুমি এমন কাজ কি করে করলে? মীরার মামি চোখ জোড়া মাটিতে নিবদ্ধ করলেন। নিজের ভুল বুঝতে পারলেন। আসলে রাগের মাথায় কি করেছেন তা সে এখন বুঝতে পারলেন। আসলেই খুব খারাপ কাজ করেছেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে বলেন, মাফ করে দিন আপা, আমার ভুল হয়েছে। নূপুর বেগম কিচ্ছু বললেন না। খাবারটুকু শেষ করে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করেন। চোখে মুখে পানির ঝাপটা দেন। দক্ষিণ পাশে জানলার সামনে রকিং চেয়ারে বসে বাইরে আকাশের দিকে তাকান। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করেন। বড্ড একা লাগছে আজ। এত বছর যে একাকিত্ব অনুভব হতো, আজ যেন তা ভয়ঙ্করভাবে রূপ নিয়েছে। একাকিত্ব যেন তাকে গ্রাস করে দিচ্ছে। একাকিত্ব যেন তাকে গভীরভাবে ঘায়েল করছে। ক্ষণে ক্ষণে মন বিষিয়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। অবশ্য একাকিত্ব তিনি নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন, যেন একাকিত্বের সাথে তার গভীর সম্পর্ক। রুমে কারো উপস্থিতি পেয়ে চোখ তুলে তাকান। নিজের ভাইকে দেখে অতি যত্নে চোখের জল মুছে নিলেন। মীরার মামা সানিম হোসেন এগিয়ে এলেন, বোনের কাঁধে হাত রাখেন। তুষির মার হয়ে আমি ক্ষমা চাচ্ছি বোন। আরে ভাই, তুমি কি বলছো? যা হয়েছে ভুলে যাও। আমিও ভুলে গেছি। শুধু দোয়া করো যেন আমার মীরা সুখী হয়। সানিম হোসেন বোনের মাথায় হাত রেখে বলেন, তুই ঠিক আছিস তো? তুষির স্কুল আছে তো, তাই যেতে হবে। তুই একা থাকতে পারবি? একাকিত্ব যা রন্ধ্রে রন্ধ্রে, তার কাছে এই প্রশ্ন করা একদম বেমানান। জানো তো, একাকিত্ব ভয়ঙ্কর। যদি তা উপভোগ করা যায় তা আরো ভয়ঙ্কর। আর আমি এই ভয়ঙ্কর জিনিসে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর যে জীবনে এতটা সময় একা পথ পাড়ি দিয়েছে, সে নিশ্চয়ই একাকিত্ব বা একা থাকতে ভয় পাবে না। সানিম হোসেন চলে গেলেন। বোনের মুখে লেপ্টে আছে বিষাদের ছাপ। সানিম হোসেন চলে যেতেই নূপুর বেগম বলেন, এক ভাঙা নৌকা আমি, আছি ভেসে কোনো রকম নদীর স্রোতের তালে। নাই কোনো কুল, নাই কোনো কিনারা, কখন যেন ডুবে যাই গভীর অতলে।
মীরাকে কিছু বলতে না দিয়ে তাশফিক বেডের একপাশে শুয়ে পড়ে। এখন একটু আরাম প্রয়োজন। এত ঝামেলায় যেন শরীর এবং মন দুটোই বেশ ক্লান্ত। মীরা বেশ কিছুক্ষণ নিজের জায়গায় থম মেরে বসে থাকতেই পুরুষালী ভরাট কণ্ঠে তার মস্তিষ্ক নড়ে ওঠে। এভাবে বসে না থেকে ড্রেস চেঞ্জ করে এসো। আর আমি প্রচুর টায়ার্ড, রেস্ট করতে হবে, তাই লাইটটা অফ করে দাও। মীরা তাশফিকের দিকে তাকিয়ে রইল। কেমন মানুষ রে বাবা, কোথাও বউয়ের সাথে একটু কথা বলবে, দু চার শব্দ বিনিময় করবে, তা না। মানছি যে বিয়েটা হুট করে হয়েছে, যাই হোক, তাই বলে এমন হয়ে থাকতে হবে? তাশফিক এইবার ইকরার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। কাটকাট কণ্ঠে বলল, তুমি কি শুনতে পাওনি আমি কি বলেছি? মীরা কিছু বলতে যাবে, তার আগে বেড থেকে উঠে রুমের লাইটটা অফ করে দিল তাশফিক। বিরক্তিকর কণ্ঠে বলল, বয়রা। মীরা ফুঁসে উঠল, কিন্তু কিছু বলার সাহস হলো না। মনে মনে প্রতিজ্ঞা করলো এর প্রতিশোধ তো মীরা নিবেই। এ লোকও মীরাকে চেনে না। কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে গেল মীরা। দূর মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আর মোড়া ভেঙে উঠে বসলো মীরা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একবার ভাবলো তাশফিককে ডাক দিবে। পরক্ষণে রাতের কথা ভেবে চুপ থাকলো মীরা। না বাবা, ডাক দিলে যদি আবার ঝাড়ি খেতে হয়। নামাজ শেষ করে বেডে তাকিয়ে দেখলো তাশফিক নেই। তখন ওয়াশরুম থেকে বের হলো তাশফিক। মীরাকে উপেক্ষা করে নামাজ আদায় করতে বের হয়ে গেল রুম থেকে। নামাজ পড়ার পর কোরআন পড়ার অভ্যাস আছে, আজও সেই কাজ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে চলে এলো। সাইমা বেগম বসার ঘরে বসে চা খাচ্ছেন। চা ছাড়া যেন তার চলেই না। মীরাকে দেখে তিনি একটা হাসি দেন। মীরা এগিয়ে যায় তার দিকে। এত সকালে উঠেছিস কেন মীরা? মামনি ঘুম ছুটে গিয়েছে। চা খাবি? তুমি জানো না মামনি, আমি চা খাই না। যা বাবা, ভুলে গিয়েছি, বয়স হয়েছে তো তাই। মীরা মামুনির কথায় হেসে দিল। দুজনেই গল্প করতে শুরু করলো। তাদের মাঝে উপস্থিত হলো তাদের বাসার হেল্পিং হ্যান্ড রুবি। রুবি মীরার দিকে তাকিয়ে বলে, মীরা আপু কখন আইলো? এত সকালে আইলো যে? কই খালাম্মা লগে নাই? না, মীরা কাল রাতে এসেছে। ভালো হইছে, মীরা আপু কয়দিন থেকে যান। আমার হাতের স্পেশাল ভর্তা ভাত খাওয়ামো আপনারে। মীরা এখন থেকে এই বাসায় থাকবে, তাই যখন মন চায় তখন বানিয়ে দিস। ও মা, কি কোন আপনি খালাম্মা? শোন, তোর তাসফিক ভাইয়ের বউ সে, বিয়ে দিয়েছি দুজনের, সেজন্য মীরা এই বাসায় থাকবে, তাই আজ থেকে মীরাকে ভাবি বলবি। হায় হায়, কোন কি খালাম্মা? ভাইজান বিয়া করলো কবে? ভাই না এতদিন বিয়া করবো না কইয়া অবরোধ করতো, তাইলে বিয়া করলো কেমনে? ভাইজান মনে হয় ভাবির প্রেমে পড়ছে। কথাটা বলেই লাজুকভাবে হেসে ওঠে রুবি। ইস, আবার লজ্জায় পড়তে হলো মীরার, তাও আবার শাশুড়ির সামনে। রুবি, তোমাকে বেশি কথা বলতে বারণ করেছি। আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো, কুইক। মেন দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল তাশফিক। বসার ঘর হয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এর মাঝে মীরার সাথে চোখাচোখিও হলো। রুবি দ্রুতই কফি তৈরি করে নিয়ে এলো। মীরা, যা কফিটা তুই তাসফিককে দিয়ে আয়। আম্মু আমি তুই। কাপা কাপা হাতে কফি ট্রে হাতে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে মীরা। লোকটার কাছে গেলেই তো ভয় আর জড়তায় সবকিছুই গুলিয়ে যায়। ঘরের ভেতর প্রবেশ করলো মীরা। দেখলো তাশফিক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেড কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট, হাতে সিলভার কালার ঘড়ি, চুলগুলো সাজানো। আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে। দেখতে খুব সুন্দর আর সাজানো গোছানোই লাগছে। মীরা নিজের অবস্থা বুঝতে পেরে তড়িঘড়ি করে চোখ সরিয়ে নেয়। ইস, কিভাবে তাকিয়েছিল, না জানি লোকটা কিভাবে। টেবিলের উপর কফির মগটা রাখতে নিলেই অসাবধানতায় কফি মীরার হাতে পড়ে। গরম কফি হাতে পড়ায় মনে হচ্ছে হাত ঝলসে যাচ্ছে। মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। তাশফিক দেখেও না দেখার ভান করে চলে গেল। মীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা, রুবির যদি আমার জন্য কফি দিয়ে আসতে সমস্যা হয় তাহলে বলতে পারো, আমি নিজের কফি নিজে নিয়ে যাব। অন্তত এতে কারো হাত তো আর পড়বে না। সাইমা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে কিচেনে চলে গেল তাশফিক। কিচেন থেকে আইস কিউব নিয়ে রুমে গেল। আইস কিউব ও টুথপেস্ট মীরার সামনে রাখলো। মীরার দিকে তাকিয়ে রুট কণ্ঠে বলল, আইস কিউব ও টুথপেস্ট লাগিয়ে নিও। নিজেকে গুছিয়ে নিয়ে রুমের দরজার কাছে যে পেছন ফিরে তাশফিক ঠান্ডা কণ্ঠে বলল, যে কাজ পারো না সে কাজ না করাই ভালো। আর যে কোনো জিনিস সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমরা যতই ইফোর্ট দেই না কেন, সময়ের উপর ছেড়ে দিলে তার নিজ দায়িত্বে সব ঠিক করে দেয়। বলেই রুম থেকে বের হয়ে গেল তাশফিক। মীরা বোকার মতো হা হয়ে থাকলো।
কি বলল তাসফিক? তার মাথায় একটু ঢুকলো না। রাতে খাবার টেবিলে একসাথে বসেছে সকলে। তাসফিক বাবা তাজনিম শেখ খাবার খেতে খেতে বলেন, তাশফিক, পরশু থেকে তুমি অফিসে যাওয়ার সময় মীরামাকে ভার্সিটিতে দিয়ে যাবে। আমি কেন? ড্রাইভার আছে তাকে সুন্দর মতো পৌঁছে দেওয়ার জন্য। তোমার অফিসে যাওয়ার পথেই তার ভার্সিটি, তাহলে প্রবলেম কোথায়? আমি চেষ্টা করব। তুমি তাকে পৌঁছে দিবে, কথা এখানেই শেষ। প্লেট বাটি সবকিছু গুছিয়ে মীরা রুমে এসে দেখলো তাসফিক ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মীরা ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিতে গেলে অসাবধানতাবশত তাসফিকের ফোনটা মাটিতে পড়ে যায়। ফোন মাটি থেকে উঠাতে উঠাতে তাসফিক বলে, এই মেয়ে, প্রবলেম কি তোমার? নিজের মতো থাকতে পারো না? আসার পর থেকে একটার পর একটা ঝামেলা। আমি এবং আমার জিনিস থেকে 10 হাত দূরে থাকবে। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল মীরা। সে কি এতই খারাপ? কেন সবাই এমন করে তার সাথে? সে কি ইচ্ছে করে ফোন ফেলেছে নাকি? কতগুলো কথা শোনালো, এর প্রতিশোধ নিবেই নিবে। বদলোক একটা। মীরা বেডে বসে চুল চিরুনি করে ঘুমিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে রুমে বসে আছে মীরা। আজ মীরা ভার্সিটি যাবে। তাসফিকের রেডি হওয়া শেষ। তাসফিক রুম থেকে বের হওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, 2 মিনিটের মধ্যে নিচে আসো। লেট করা আমার একদম পছন্দ না। মীরা মাথা দুলিয়ে বলল, জি। ইস, এই লোকটার সাথে ভার্সিটি যেতে হচ্ছে। কি এক অবস্থা! না জানি রাস্তায় কতগুলো বকা খেতে হয়। এই গোমরা মুখর তো আবার অভ্যাস কথায় কথায় ঝাড়াঝাড়ি করার। মীরা নিজের আইডি কার্ড খুঁজতে লাগলো। এই আইডি কার্ড না থাকলে আরেক ঝামেলা। উফ, বিরক্তিকর। মীরার আইডি কার্ড খুঁজতে খুঁজতে বেশ সময় পার হলো। মুহূর্তেই ফোনের রিংটা বেজে ওঠে। মীরা জিভে কামড় বসায়। না জানি কত লেকচার শুনতে হয় তার। ফোন রিসিভ করতেই শুনতে পেল, কি হলো? ভার্সিটি না যেতে চাইলে বলো। এভাবে আমার সময় নষ্ট করছো কেন? গাড়িতে না আসতে চাইলে বলো, আমি চলে যাচ্ছি। না, আমি যাব আপনার সাথে, একটু ওয়েট করুন। তাসফিক কল কেটে দিল। মীরা ব্যাগ নিয়ে বের হলো। দ্রুত নিচে নেমে সাইমা বেগম থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে গেল। গাড়িতে বসতেই ঘটলো আরেক বিপত্তি। মীরা সিট বেল্ট লাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এমনি সময় তো ঠাস করে বেল লেগে যায়, আজ কেন লাগছে না? এবার আরেক দফা ছাড়ি খেতে হবে। ভাল লাগে না। প্রতিবার তো ঠিক মতো লেগেই যায় সিট বেল্টটা, আজ কেন লাগছে না আল্লাহই জানে। তাসফিক মীরার দিকে তাকালো। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মীরার মুখ কাদো কাদো করে বলল, আসলে আমি পারছি না। তাসফিক দাঁতে দাঁত চেপে বলল, পারোটা কি? শুধু চরকির মতো ঘুরে বেড়াতে, ইডিয়েট একটা। বলেই মীরার কাছে এগিয়ে আসলো তাসফিক। সাথে সাথে মীরা চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো ছেলে মীরার এতটা কাছে এসেছে। হাত পা যেন সব অবশ হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। বুকের হার্টবিট দ্রুত লাফাচ্ছে। তবে মীরার ভালো লাগলো। অনুভূতিগুলো নেচে উঠল। তাসফিক নিজের অবস্থানে বসে মীরার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, এত রিয়্যাক্ট করার কি আছে? এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি তোমাকে চুমু খেতে এগিয়েছি নাকি? নাকি তুমি ভেবেছিলে আমি তোমায় চুমু খাবো? মীরা লজ্জায় বাইরের দিকে তাকালো। সারাটা পথ চুপ থাকলো। কিভাবে তাসফিক ভাই তাকে লজ্জা দিল ভাবা যায়। ভার্সিটিতে ঢুকতেই এক ছেলের গালে চড় বসিয়ে দিল মীরা। আপনার সাহস কি করে হয় একটা মেয়ের গায়ে এরকম ভাবে পানি ঢেলে তাকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখার? নেক্সট টাইম কোনো মেয়ের সাথে এরকম করার আগে এই চরের কথা মনে রাখবেন। এই মেয়ে। মীরা যে ছেলের মুখে চড় মেরেছে, সেই ছেলে তার পাশে দাঁড়ানো ছেলেকে উদ্দেশ্য করে বলে, চুপ আকাশ। কিন্তু ভাই এই মেয়ের তোমার ভারী সাহস বলতে হবে। যেখানে এই আরহান চৌধুরীকে সবাই দেখলেই মোমের মতো গলে যায়, সেখানে তুমি আমাকে সবার সামনে চড় মারলে। মেয়ে, বড্ড অপরাধ করেছো তুমি। এর শাস্তি তোমাকে পেতে হবে। এর প্রতিশোধ আমি নিবই। বলেই মীরার দিকে এমন ভাবে তাকালো যেন এক্ষুনি চোখ দিয়ে মীরাকে পুড়িয়ে ছারখার করে দিবে। চোখ দিয়ে যেন আগুন ছুটছে। মীরা সেদিকে না তাকিয়ে ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছুক্ষণ পূর্বে ভার্সিটিতে ঢুকতেই দেখলো একটা মেয়েকে কিছু ছেলে মিলে বিরক্ত করছে। এক পর্যায়ে একটা ছেলে মেয়েটার গায়ে পানি ঢেলে দিল। মিনিটের মধ্যে মেয়েটার গায়ের জামা পুরো শরীরে লেপ্টে গেল। মেয়েটা কান্না করতে লাগলো। মেয়েটার আজকে ভার্সিটিতে প্রথম দিন হওয়ায় র্যাগিং এর শিকার হতে হয়েছে। ভার্সিটি সিনিয়ররা তাকে মাঠের মাঝখানে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। মেয়েটা যখন তা করতে চায় না, তখন এক পর্যায়ে ভার্সিটির ওয়ান অফ দ্য ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম বয় আরহান চৌধুরী মেয়েটার গায়ে পানি ঢেলে দিল। ঘটনা শুরু এখান থেকেই। মীরা সেই মেয়েকে প্রশ্ন করলো, তোমার নাম কি? ফার্স্ট ইয়ার? মেয়েটি বলল, মেহেক, জি ফার্স্ট ইয়ার। ও ভালো। তোমার নাম কি আপু?
তুমি কোন ইয়ার? মীরা, সেকেন্ড ইয়ার। তোমাকে অনেক ধন্যবাদ আপু, আমি তখন অনেক ভয় পেয়েছিলাম। তুমি না থাকলে আমার যে কি হতো আপু। বলে মাহেক কেঁদে দিল। মেয়েটা ভালোই ভয় পেয়েছে। মীরা তাকে সাহস দিয়ে বলল, কিছু হতো না, এই কথা আর বলবে না। যা হওয়ার তা হয়েছে। যাও নিজের ক্লাসে মন দিয়ে ক্লাস করবে। ধন্যবাদ আপু। মেঘ চলে গেল। মীরা সিমরানকে ফোন করলো, তার একমাত্র বান্ধবী। ফোন করতে করতে ক্লাসে চলে গেল। গিয়ে দেখলো সিমরান ব্যাগের উপর হেড ডাউন করে আছে। উফ, এই মেয়ে এত ঘুম কাতুরে, সারা রাত জাগবে, ভার্সিটিতে এসে ঘুমোবে। মীরা সিমরানের কাছে গিয়ে পিঠে এক চাম্পড় মারে। সিমরান মুখ গোমরা করে বলল, মারলে কেন? মীরা সিমরানের পাশে বসতে বসতে বলল, মন চাইছে। উফ, বেয়াদব একটা, এভাবে কেউ মারে? পিঠ জ্বলে গেল। আচ্ছা সরি। বলে দাঁত কেলালো মীরা। সিমরান বাঁকা চোখে তাকিয়ে কিছুটা স্বস্তি পেল। সিমরান ব্যাগের থেকে পানির বোতল বের করে পানি পান করে বলল, কে দিয়ে গেল? দুলা ভাই নাকি একা এনেছিস? তাশফিক ভাই। বিয়ের পরও ভাই বলছিস? তো কি বলবো? কেন? ও গো, শুনছু গো, উনি জান, টিয়া, ময়না এগুলো বলবি? মীরা ভেঙচি কাটে। এই মেয়ের মুখে যত সব আজাইরা কথা। মীরাকে চুপ থাকতে দেখে সিমরান বলে, কি রে, লজ্জা পাচ্ছিস কেন? মীরা অবাক হয়, সে কোথায় লজ্জা পেল। মীরা বিরক্তিকর কণ্ঠে বলল, কোথায় লজ্জা পাচ্ছি? আর লজ্জা পাবো না কেন? আমি মোটেও লজ্জা পাচ্ছি না। ঠিকই তো, দুলা ভাই তো বিয়ের রাতে তোর সব লজ্জা ভেঙে দিয়েছে, এখন আর লজ্জা পাবি কি করে? মীরা দাঁত কিরমির করলো। কিছু বলার আগে রুমে টিচার এলো। দুজনেই ক্লাস করতে মনোযোগী হলো। দূর থেকে তাশফিকের দিকে চোখ পড়লো মীরার। ক্লাস করার সময় মীরার ফোনে তাশফিক মেসেজ করে যে সে তাকে নিতে আসবে। মীরা প্রথমে অবাক হয়, পরে খুশিতে নেচে ওঠে। হাজার হোক প্রিয় মানুষ তো, প্রিয় মানুষের একটু সঙ্গ কে বা না চাইবে। আজ বেশি লেট করে ফেলেছে ভার্সিটি থেকে বের হতে। লোকটার মুখ কেমন লাল হয়ে আছে আজ, দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে। পাশাপাশি রেগেও আছে, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। শুভ্র রঙের শার্ট শরীরে আট শার্ট হয়ে লেপ্টে আছে, দেখতে বেশ অন্যরকমই লাগছে। অবশ্য সেটা শুধু মীরার কাছেই, কারণ প্রিয় মানুষ যেভাবেই থাকুক দেখতে কিন্তু ভীষণ লাগে, ভালো লাগে। তবে মীরার ভয় হচ্ছে, মনে হচ্ছে আচ্ছা মতো কতগুলো কথা শুনিয়ে দিবে আজ। কি আছে কপালে কে জানে। গাড়ির সামনে আসতেই তাশফিক বলে ওঠে, কি হলো, এত লেট হলো কেন বের হতে? আমি কতক্ষণ যাবত তোমার জন্য অপেক্ষা করছি। আমার সাথে যেতে মন না চাইলে বলতে পারো, শুধু শুধু আমাকে কষ্ট দেওয়ার মানে কি? মীরা একটু চুপসে গেল, আমতা আমতা করে বলল, আসলে ক্লাস শেষে সিমরানের সাথে ক্যান্টিনে বসে কথা বলছিলাম, কখন যে সময় চলে গেল বুঝতে পারিনি। তাশফিক মীরার দিকে তাকালো। এই তো একটু আগেও মা ফোন করে বলল আজ যেহেতু মীরা প্রথম তাদের বাসা থেকে ভার্সিটি গেছে, তাই যেন মীরাকে ছুটির পর বাসায় পৌঁছে দেয়। আর আজ যে ড্রাইভারের কথা ছিল মীরাকে বাসায় পৌঁছানোর, তিনি অসুস্থ তাই আসতে পারবেন না, তাই তো তাকে আসতে হলো মীরাকে নিতে। তাশফিক থমথমে কণ্ঠে বলল, চুপচাপ গাড়িতে বসো। মীরা গাড়িতে বসলো। তাশফিক গাড়ি চালানো শুরু করলো। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর জ্যামে আটকে গেল। রাস্তা মুহূর্তেই গাড়ি দিয়ে আটকে গেল। মীরা তাশফিকের দিকে তাকালো, লোকটা ঘেমে গেছে। গাড়ির এসি অফ, কারণ মীরার গাড়িতে উঠলে সাফোকেশন ফিল হয়, তাই জানলা খোলা রেখে এসি অফ রেখেছে। কিন্তু এখন মীরার খারাপ লাগছে, তার জন্য লোকটার কষ্ট হচ্ছে। মীরা কিছু একটা ভেবে নিজের ব্যাগ খুললো। ব্যাগ খুলে পানির বোতল বের করে। এই ঠান্ডা পানির বোতলটা তখন ক্যান্টিন থেকে কিনেছিল। অবশ্য এখন তেমন একটা ঠান্ডা নেই পানি, কিন্তু যা আছে তা একটু খেলে হয়তো তাশফিকের ভালো লাগবে। মীরা পানির বোতল তাশফিকের দিকে এগিয়ে বলল, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। তাশফিক মীরার দিকে তাকিয়ে কিছু বলল না, পানি নিয়ে পান করলো। এই পানিটুকুর খুব প্রয়োজন ছিল তাশফিককে, বেশ আরাম লাগছে। তাশফিক মীরার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। মীরা তাশফিকের দিকে তাকালো। তার মনের মধ্যে এক সূক্ষ্ম ইচ্ছে এসে হানা দিল। ইস, সে যদি অতি যত্নে নিজের ওড়না দিয়ে তাশফিকের কপাল, গালে থাকা ঘাম মুছে দিতে পারতো। আচ্ছা, তাশফিক কি রাগ করবে যদি মীরা যত্ন নিয়ে তার কপালের সাথে লেপটে থাকা ঘাম মুছে দেয়? ভালোবেসে একটু নিজের ইচ্ছে পূরণ করে। মীরা আর কিচ্ছু না ভেবে তার ইচ্ছে পূরণ করলো। নিজের ওড়না হাতের মুঠোয় নিয়ে নিল। তাশফিকের দিকে এগিয়ে গিয়ে নিজের ওড়না ছোঁয়ালো তার প্রিয় মানুষের কপাল ও গালে। তাশফিক ভরকে গেল, মীরার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটা কি সুন্দর তার দিকে তাকিয়ে আছে, অতি যত্নে তার ঘাম মুছে দিচ্ছে। তাশফিক শুকনো ঢোক গিলে নিল।
তাশফিকের কেমন যেন অনুভূতি হলো। কিছু মুহূর্ত কেটে গেল চোখাচোখিতে। মীরা নিজের ইচ্ছে পূরণ করে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলল। নিজের অবস্থানে গিয়ে বসলো মীরা। মীরা তো ভয় ছিল এই বুঝি তাশফিক ভাই দিবে এক ঝাড়ি, কিন্তু না, কিচ্ছু বলেনি। মীরা বাইরের দৃষ্টি নিক্ষেপ করলো। তাশফিক বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। জ্যামও ছেড়ে দিয়েছে। তাশফিক গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে আওড়ালো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিলিং দ্যাট আই ফেল্ট নাও? ভার্সিটি থেকে এসে বেডে গা এলিয়ে দিল মীরা। তাশফিক ফ্রেশ হয়ে গেছে। মীরা কিচেনে গেল ঠান্ডা পানি খেতে। পানি পান করে রুমে এসে দেখলো তাশফিক ফ্রেশ হয়ে গেছে অলরেডি। মীরা ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভেজা টাওয়ালটা বেডের উপর রেখে দিল। তাশফিক ভ্রু কুঁচকে ফেলে। মীরার দিকে তাকিয়ে বলে, মীরা কি করলে এটা? মীরা ভাবলেশীন ভাবে বলল, কি করেছি? ভেজার টাওয়েল বারান্দায় দিয়ে এসো। মীরা বেডে বসতে বসতে বলল, পরে দেই, শরীর চলছে না। তাশফিক কিচ্ছু বলল না। নিজে উঠে ভেজা টাওয়ালটা বারান্দায় নিয়ে এলো। পা চালিয়ে খাবার নিতে চলে গেল। রুবিকে বলল তাদের খাবার রুমে দিয়ে যেতে। মীরা ততক্ষণে বেডে ঘুমিয়ে গেল। তাশফিক রুমে এসে দেখলো মীরা ঘুমিয়ে গেছে। সে নিজেও সোফায় গা এলিয়ে দিল। রাত 12:45। মীরার ঘুম আসছে না। তাশফিক ঘুমিয়ে গেছে। মীরা এপাশ ওপাশ করলো। কেমন যেন লাগছে। উফ, ওই যে দুপুরে ঘুমিয়েছো বলেই এখন ঘুম আসছে না। মীরা উঠে বসে। বেডসাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে পানি খেলো। কিছুতেই ঘুম আসছে না। কিছু একটা ভেবে আলমারির কাছে গেল। আলমারি খুলে ড্রয়ারের ভেতর থেকে একটা ডায়েরি বের করে। এটা মীরার পার্সোনাল ডায়েরি। এই ডায়েরিতে মীরা বিশেষ কিছু লিখে। মীরার একান্ত বিশেষ কিছু। মীরা ডায়েরি হাতে নিয়ে সোজা বারান্দায় গেল। বারান্দায় ডিভানের উপর পা দুটো তুলে আয়েশ করে বসে পড়ল। আকাশে তারা দেখা যাচ্ছে। চাঁদ নেই বলে চারপাশ অন্ধকার। কিছু কিছু ফ্ল্যাটে লাইট জ্বলছে, আবার কিছু কিছু ফ্ল্যাটের লাইট অফ। মীরা আকাশের পানে তাকিয়ে আনমনেই বলল, এই রাত হয়তো কারো কাছে গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার জন্য, আবার কারো জন্য বিষণ্ণতায় ডুবে থাকার একমাত্র কাঙ্ক্ষিত মুহূর্ত। মীরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চুলগুলো হাত খোপা করলো। ডায়েরিটা খুলে নিল। লাল রঙের ভেলভেটের কাপড়ের মলাট দিয়ে তৈরি এক ডায়েরি। মলাটে গোল্ডেন গ্লিটার দিয়ে সুন্দর করে লেখা, মীরাস হিডেন ফিলিং। মীরার মুখে হাসি ফুটে। এই ডায়েরি মীরার এক পেজ থেকে বিশেষভাবে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে। বিশেষ মানুষকে ঘিরে তার অনুভূতি লিখবে, তাই বিশেষভাবেই তৈরি করিয়েছিল এই ডায়েরি। মীরা ডায়েরি খুলে দেখলো প্রথম পেজেই লেখা, আমার প্রথম অনুভূতি আপনার প্রতি লিখলাম এই ডায়েরিতে। এই যেন এক সুপ্ত অনুভূতি, যে অনুভূতি আপনাকে ঘিরে, যে অনুভূতির নেই কোনো নাম, নেই কোনো বাধা, যে অনুভূতি দিন দিন বেড়েই চলছে, যে অনুভূতি বর্ণনা করা বেশ কঠিন। তবু আমার এই জমানো অনুভূতি ডায়েরিতে অতি যত্নে লিখে আবদ্ধ করলাম। দ্বিতীয় পাতা উল্টে মীরা মুখে হাসি এখনো লেপ্টে আছে। তৃতীয় পাতায় লেখা, এত কেন টানেন আপনি আমায়? কি আছে আপনার মাঝে তাশফিক ভাই? কেন বারবার আপনাকে দেখলে ভেতর কেঁপে ওঠে আমার? কেন আমার ছোট সত্তা আপনাকে চায়, আপনাকে ছুঁয়ে দিতে চায়? কি এক যন্ত্রণা বলুন তো তাশফিক ভাই। মীরা এই লেখায় হাত বুলালো। এই লেখাটা সেদিন লিখেছিল, যেদিন তারমিনের বার্থডে ছিল। সেদিন ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছিল তাশফিক। মীরার চোখ আটকে গিয়েছিল সেদিন তাশফিকের উপর। লোকটার খোঁচা খোঁচা দাড়ি, লোকটার চোখে এত মায়া। সেদিন মীরার বারবার মনে হচ্ছিল যে সে যদি একবার লোকটার গালে হাত বুলিয়ে দিতে পারত, লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে পারত, কিন্তু তা তো সম্ভব ছিল না। সেদিন মীরা বাসায় ফিরে এই লেখাটা লিখেছিল। যখন লেখাগুলো লিখছিল ঠিক হাত কাঁপছিল মীরার। মুখের মধ্যে অদ্ভুত রকমের অনুভূতি হয়েছিল। মীরা দ্বিতীয় পাতা উল্টে তৃতীয় পাতায় যায়। সে পাতায় গোটা গোটা অক্ষরে লেখা, অনুভবে আপনি, শূন্য মস্তিষ্কে আপনি, বেখেয়ালিপনায় আপনি, প্রতি নিঃশ্বাসেও আপনি, আমার সবটা জুড়ে আপনি, সবকিছুর ঊর্ধ্বে আপনি। মীরা লজ্জা পেল। আসলেও তার সব কিছু জুড়ে তাশফিক ভাই। মীরা তৃতীয় পাতাও উল্টে চতুর্থ পাতায় গেল। না, আর পড়া হলো না মীরার। বেশ রাত হয়েছে, এখন ঘুমোতে হবে, তা না হলে পরে মাথা ব্যথা করবে। মীরা ডায়েরিটা যত্ন করে হাতে নিল। আকাশের পানে তাকিয়ে বলল, সে শুধু আমার। বলেই নিজে নিজেই হেসে উঠল মীরা। উফ, কি পাগলামো করছে সে, মনে হচ্ছে সে টিনেজ। মীরা পা চালিয়ে রুমে চলে এলো। ডায়েরিটা অতি যত্নে আলমারিতে রাখলো। বেডে বসলো।
তাশফিকের পানে তাকালো, হাত বাড়িয়ে তার প্রিয় পুরুষের গালে হাত রাখলো। বেশ কিছুক্ষণ কেটে গেল। মীরার অদ্ভুত অনুভূতি অনুভব করলো, হাত যেন কাঁপতে লাগলো। তাশফিক নড়ে চড়ে উঠল, মীরার হাত সরিয়ে দিল। মীরা যে হাতে তাশফিকের গাল ছুঁয়ে দিয়েছিল সেই হাতে চুমু খেলো। একবার নয়, বার কয়েক চুমু খেলো। মনে মনে বলল, উফ মীরা, তুই পাগল হয়ে গিয়েছিস। ফের কিছু একটা ভেবে বলল, তাশফিক ভাইয়ের প্রেমে পাগল মীরা। মীরা হেসে উঠল। এভাবেই গভীর ঘুমে তলিয়ে গেল মীরা। কেটে গেছে আরো 2 দিন। আজ ভার্সিটিতে নবীন বরণ, নবীনদের বরণ করা হবে। পুরো ভার্সিটি সাজানো হলো। মীরা ও সিমরান যখন ফার্স্ট ইয়ারে ছিল তখনও তারা শাড়ি পরেছিল নবীন বরণের দিন। সময় কত তাড়াতাড়ি চলে যায়, আর তারাও কত তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারে উঠে গেল। তাই তো আজ আবার স্মৃতি সতেজ করতে ঠিক করা হলো সিমরান ও মীরা শাড়ি পরবে। তাই তো সাইমা বেগম থেকে একটা লাল রঙের শাড়ি সুন্দর করে পরে নিল, সাথে একটু সেজে নিল মীরা। মীরা সাজতে পছন্দ করে, যদিও আজ চোখে একটু কাজল, ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ, ব্যাস এটুকুই দিল। সাজা শেষে আয়নার সামনে নিজেকে পরখ করলো মীরা। দেখতে বেশ ভালোই লাগছে। কোমর পর্যন্ত হালকা ঢেউ খেলানো চুলগুলো ছেড়ে দিয়ে নিচে চলে এলো। সাইমা বেগম বসার ঘরে গিয়ে চা খাচ্ছিলেন। মীরা এগিয়ে এসে বলল, দেখো মামুনি, তোমার মেয়ে যে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। তাদের কথার মাঝে উপস্থিত হলো তাশফিক। এক পলক মীরার দিকে তাকালো, বলল, এত সাজার কি প্রয়োজন? কেন, ভালো লাগছে না? মীরা সোজাসাপটা প্রশ্ন। তাশফিক আর চোখে তাকিয়ে বলে, ভালো। সিমরান উপস্থিত হলো সেখানে। মীরা বিদায় নিয়ে বের হয়ে গেল। সাইমা বেগম গাড়ি নিতে বললেন, কিন্তু মীরা বারণ করলো। 2 বান্ধবী রিক্সা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটি ঢুকতে ঢুকতে সিমরান বলল, আহা মীরা, তোকে খুব সুন্দর লাগছে। উফ, না জানি কতগুলো ছেলের চোখ আটকে গেছে তোর উপর। হয়েছে হয়েছে, রাখতো পাম দেওয়া, চল ভেতরে। আমি এত সুন্দর করে তোর প্রশংসা করলাম আর তুই কিছু বললি না। তোকে খুব সুন্দর লাগছে, এটা কি আমার মুখে বলতে হবে নাকি? ভাই, মেয়েটা চলে এসেছে। কিরে, তুই কি মেয়েটাকে এভাবেই ছেড়ে দিবি? আহা থাম তো তোরা, চোখে ধরে নাই রে, মনে ধরছে মনে, তাই না আরহান? বলেই হাসতে লাগলো সকলে মিলে। এতক্ষণ মিলে সকলের কথা শুনছিল আরহান, আকাশ, তন্ময়, রিমা, সারিকা। এই 5 জনের গ্রুপ। তারা ভার্সিটি সিনিয়র ব্যাচ, আর তাদের মূল কাজ হলো ফ্রেশার্সদের রগিং করা। তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে, বাই হুক অর বাই কুক। বলেই হাসতে লাগলো আরহান। পুরো ভার্সিটি স্টুডেন্ট মীরাকে দেখে হাসতে লাগলো। আর হাসবে নাই বা কেন? পুরো শরীরে কাদামাটি দিয়ে লেপ্টে আছে মীরার। কি থেকে কি হয়ে গেল? সকলে তার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। এর কেউ কেউ তো বলছে 7 সকালে ভালোই মজা পাওয়া গেল। মীরা আর সিমরান মাঠের এক কোণে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। সিমরান পানির তেষ্টা মেটাতে এসে চলে যায় কমন রুমে, আর মীরা একা সেখানে দাঁড়িয়েছিল। তার পাশেই ছিল কাদামাটি। রাতে বেশ করে বৃষ্টি হওয়ার কারণে মাঠের বিভিন্ন জায়গায় কাদামাটি হয়ে আছে, আর সেই কাদামাটিতে কেউ ধাক্কা দেওয়া হয় মীরাকে। যদিও চারপাশে মানুষের ভিড় ছিল বলে মীরা ফেস দেখতে পায়নি, তবে সে খুব ভালো করেই বুঝতে পেরেছে কেউ তাকে ধাক্কা দিয়েছে, কারণ ধাক্কা না দেওয়া হলে পড়ে যাওয়ার কোনো কথাই না। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দিল মীরা। বিকেল থেকে উঠে বসার ঘরে চলে গেল। সাইমা বেগমকে জড়িয়ে ধরে বায়না করলো তার হাতে ভাত খা। সাইমা বেগম মীরাকে ভাত খাইয়ে দিলেন। মীরার মনে হচ্ছে কতদিন পর মায়ের হাতে কিছু খেলো। সাইমা বেগমকে জড়িয়ে ধরে। তাদের মাঝে উপস্থিত হলো তানজিম শেখ। তার হাতে তারমিনের জন্য তার পছন্দের আইসক্রিম, সাইমা বেগমের জন্য তেঁতুলের আচার, মীরার জন্য তার পছন্দের শনপাপড়ি। তানজিম যার জন্য বরাদ্দ খাবার তাদের হাতে দিলেন। মীরা যে বাবা নেই তা সে কখনো বুঝেনি, কারণ এই যে তার বর্তমান শ্বশুর, তিনি তাকে ছোটবেলা থেকে এত ভালোবাসা দিয়েছেন যা বলার বাইরে। তারমিন ও মীরার মধ্যে কোনো ফারাক করেননি তিনি। সে যখন খালার বাসায় আসতো তখন তানজিম শেখ তারমিনের জন্য যা যা নিয়ে আসতেন, ঠিক মীরার জন্য তার পছন্দের খাবারগুলো নিয়ে আসতেন। আবার যখন মীরাদের বাসায় যেতেন তখনও মীরার পছন্দের সবকিছু নিয়ে যেতেন। বাবা হারা এই মেয়েকে খুব আদর করতেন তিনি। মীরা তানজিম শেখের হাত ধরে ফেলে, তার হাত ধরে একটা মিষ্টি হাসি দেয়। চোখ তার ছলছল করছে। যতবার মীরার কোনো পছন্দের খাবার তিনি নিয়ে আসেন, যতবার মীরার মাথায় হাত দেন তিনি,
ততবার মীরা খুশিতে কেঁদে ওঠে। এখনও তার ব্যতিক্রম নয়। মীরা হেসে বলে,